স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। ঝড় বৃষ্টি শুরু না হতেই সারা দেশে বজ্রপাতে 61 জনের মৃত্যু হয়েছে। গেল 7 দিনেই নিহত হন 31 জন। বজ্রপাতে দেশে প্রতি বছরে গড়ে 320 জন মারা যান, যা বিশ্বের সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে বজ্রপাতের ঘটনা বেড়েছে 15%। তাই সাবধান হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। টানা তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি নামলেও অস্বস্তি বাড়াচ্ছে বজ্রঝড়। গেল বৃহস্পতিবারই সারা দেশে বজ্রপাতে 11 জন নিহত হন। 3 মাসে যে সংখ্যা 50 জন। ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের হিসেবে গেল 6 দিনে বজ্রপাত কেড়ে নিয়েছে 20টি তাজা প্রাণ, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক আর জেলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে দেশে বজ্রপাত বেড়েছে 15 ভাগ। কেবল গত বছরই প্রাণ যায় 318 জনের। পরিসংখ্যান অনুযায়ী দেশে বজ্রপাতে গড়ে মারা যান 320 জন, যা যে কোনো দেশের চেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের হাওর ও উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। অবাধে গাছ কেটে ফেলা, জনসংখ্যা বৃদ্ধি আর অসচেতনতায় অন্যান্য জেলাতেও বজ্রপাতে মৃত্যু বাড়ছে। বাতাসের জলবায়ুর বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা আগের চেয়ে বেড়েছে এবং কিছু অংশে তীব্রতাও বেড়েছে। এই বজ্রপাতে লোকজন বেশি মারা যাচ্ছে। আগের যে সংখ্যক জনসংখ্যা মাঠে ময়দানে থাকতো, এখন তার চেয়ে বেশি সংখ্যক লোকজন মাঠে ময়দানে আছে। তারাই বেশি মারা যায় যারা একদম ফাঁকা জায়গায় থাকে, তাদের আশেপাশে কোনো গাছপালা নেই, সুউচ্চ কোনো কিছু নেই, ফলে তারা খুব সহজেই আক্রান্ত হচ্ছে এবং ইদানিংকালে এটা বেশি দেখা যাচ্ছে। বজ্রপাত এমন এক দুর্যোগ, চাইলেই যাকে নিয়ন্ত্রণ করা যায় না। তাই এ থেকে বাঁচতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মানুষকে খালি সচেতন করলেই হবে না, সচেতনতার সাথে সাথে এখানে সেখানে এটাকে প্রায়োগিক অর্থে অর্থাৎ এটা কার্যকরীও করতে হবে এবং কার্যকরী করার জন্য কখনো কখনো আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হয়। আবহাওয়া অধিদপ্তর আগের চাইতে তো অনেক প্রিসাইজ তথ্য দিচ্ছে, কিন্তু এই অ্যাকুরেট হয়তো আমার চাহিদার তুলনায় তত না। আমাকে আরও অ্যাকুরেট, আরও ফ্রিকোয়েন্ট, আরও মাইক্রো লেভেলের। এখনও যদি বলা হয় সিলেট অঞ্চল বজ্রপাতে আক্রান্ত হতে পারে, এটা তো অনেক বড় জায়গার কথা বললেন। তার চাইতে যদি বলে দেওয়া হয় যে সুনামগঞ্জের ওই জায়গা অঞ্চলে, তাই নাকি, বজ্রপাতের আশঙ্কা বেশি আছে, আরো যদি, তাহলে ওই অঞ্চলের লোকজন আরো সচেতন হতে পারবে। বাংলাদেশের আকাশ সীমায় 2 ধরনের বজ্রপাত ঘটে, একটি মেঘ থেকে মেঘে, আরেকটি মেঘ থেকে মাটিতে। দেশে মেঘ থেকে মাটিতে বজ্রপাতের সংখ্যা গড় প্রায় 8 লাখ, আর এতেই বাড়ছে মৃত্যুর ঘটনা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এদিকে দুপুরের মধ্যে দেশের 15টি জেলার উপর দিয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। দর্শক, কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জে বজ্রপাত প্রতিরোধে স্থানীয় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ মাহবুবা। যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম, বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে সুনামগঞ্জ সিলেট অঞ্চলটাকেই কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। আমি যদি প্রতিবেদনের মতো বলি, সুনামগঞ্জেও কিন্তু আসলে বজ্রপাতে প্রতি বছর হতাহতের সংখ্যা বাড়ছে এবং এখানে আসলে বলা যায় যে মানুষের যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু
প্রাণহানি হচ্ছে। আমি যদি আপনাকে বলি যে প্রশাসন আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যাতে এইসব এলাকাতে যেসব হাওর অঞ্চল রয়েছে যেখানে জেলেরা মাছ ধরেন এবং কৃষকরা তাদের জমিতে ফসল ফলান সেসব এলাকায় অন্ততপক্ষে বজ্রপাত নিরোধক কোনো ব্যবস্থা করা যায় কিনা। গত বছর কিন্তু সুনামগঞ্জে আসলে একটি প্রকল্প নেওয়া হয়েছিল বজ্র নিরোধক দ্বন্দ্বের, সেটি আসলে তেমন সুফল পাওয়া যায়নি। বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অস্থায়ী বজ্র নিরোধক তাঁবু তারা করে দিচ্ছেন, আশ্রয় কেন্দ্র করে দিচ্ছেন যাতে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে যারা আবহাওয়া বিশ্লেষক আছেন এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলছেন যে এইসব এলাকাতে সরকারের উদ্যোগের পাশাপাশি কিন্তু আসলে সচেতনতা প্রয়োজন। আর যেটা কালবৈশাখী ঝড়ের কথা বলছিলেন, গত দুদিন কিন্তু কালবৈশাখী ঝড় হয়েছিল। এখন পর্যন্ত আজকে পর্যন্ত পরিবেশ ভালো আছে, তারপরেও বলা যায় আবহাওয়া অফিসের যে তথ্য আছে দুপুর নাগাদ এই এলাকাতে হয়তো পরিস্থিতি খারাপ হতে পারে। এখনো কিন্তু একটি থমথমে পরিস্থিতি আছে। তো এই ছিল সুনামগঞ্জের কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের সর্বশেষ খবরাখবর। মাহবুবা। জি, ধন্যবাদ। দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট কাল 141টি উপজেলাতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গেল রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। 8 মে থেকে 5 জুন পর্যন্ত 4 ধাপে দেশের উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল সদর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগামীকাল তো নির্বাচন, আমরা জানি, তো কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা জানাবেন। আর এর সাথে জানতে চাইবো যে এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। যে মাহবুবা, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম কিন্তু এখন পর্যন্ত এখান থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়নি। আর কিছুক্ষণ পরে কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হবে। যে তথ্যটি জানাতে সেটা হচ্ছে বরিশাল জেলার ভিতরে 2টি উপজেলায় এবার এই প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে বরিশাল সদর, অপরটি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ। বরিশাল সদরের যেটি সেটি হচ্ছে 10টি ইউনিয়নে 68টি কেন্দ্রে কিন্তু এখান থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। অপরদিকে বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে 113টি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হচ্ছে বরিশালের জেলা পুলিশ এবং জেলা প্রশাসক পাশাপাশি বাকেরগঞ্জ এবং বরিশাল নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল কমিটি টিম প্রস্তুত করা হয়েছে এবং এই নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু এখানে প্রিজাইডিং অফিসার এবং এখানে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণে প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে যে সাব ইন্সপেক্টর থাকবেন বা এএসআই থাকবেন তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরঞ্জাম নেওয়ার জন্য এখানে গাড়িগুলো এসে পৌঁছেছে। কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এই লক্ষ্যে এখানে একটি মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটু তার সাথে প্রথমে কথা বলবো যে আসলে কখন বিতরণ করবেন আর কি পরিমাণে বিতরণ করতেছেন নির্বাচনী সরঞ্জাম। আসসালামু আলাইকুম। আমরা এই 10টার পরেই প্রিজাইডিং অফিসারগণ আশা ধরবে এবং 10টার পরেই আমরা ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আনসার বাহিনী সহ একদম মালামাল সুষ্ঠুভাবে আমরা বিতরণ করবো এবং তারা সুষ্ঠুভাবে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও গাড়ি ব্যবহার করা আছে। জি, বরিশাল সদরের ভোটার এবং কতটা কেন্দ্র? বরিশাল সদর উপজেলায় 68টা ভোট কেন্দ্র আছে, 10টি ইউনিয়নে 68টা ভোট কেন্দ্র এবং 1,95,299 ভোট আছে এ জায়গায় আর কি। আসলে যেমনটি শুনছেন, মূলত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এর লক্ষ্যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি নিয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে নিয়োগ করা হয়েছে। আর জেলা রিটার্নিং কর্মকর্তা যেমনটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা চাচ্ছে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং সুষ্ঠুভাবে তারা যেন ভোটে অংশগ্রহণ করে। এই ছিল ভোট কেন্দ্রের সরঞ্জামী বিতরণের সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের বিষয়ে আরো জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ভোট গ্রহণের প্রস্তুতির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন?
যে মাহবুবা যেমনটি বলেছেন, আগামীকাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের 3টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে রয়েছে 15টি উপজেলা, সেখানে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলি হচ্ছে যে সীতাকুণ্ড, মিরেশ্বরাই, সন্দ্বীপ, এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই 3 উপজেলায় ঠিক বেলা 12টার সময় নির্বাচনের অফিস থেকে নির্বাচনী কর্মকর্তারা তাদের ভোট গ্রহণের সরঞ্জামাদি নিয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছেন এগুলি নিয়ে যাওয়ার জন্য। বেলা 12টা থেকে এগুলি দেওয়া শুরু করবে। আমি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই 3টি উপজেলায় 290টি ভোট কেন্দ্র রয়েছেন এবং 2165টি বুথ রয়েছেন। চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 6785 জন কর্মকর্তা ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং একই সাথে অনেকগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, বিশেষ করে মিরেশ্বরাইতে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু পাল্টা অভিযোগ দিয়েছেন অনেকেই। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন তারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ করবেন, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের একেবারে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও যদি কোনো ধরনের গণ্ডগোল হয় সেখানে সাথে সাথে তৎক্ষণাৎ ম্যাজিস্ট্রেট দিয়ে বিচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মাহবুবা, এই ছিল নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নিম্ন আয়ের 1 কোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সকাল 9:30টায় উত্তর সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সিটি কর্পোরেশন ও জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা। এবার পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল, 2 কেজি করে মসুর ডাল কিনতে পারবেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। যুদ্ধবিরতি হলেও যুদ্ধ বন্ধের শর্তে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে হামাসের পরিকল্পনার প্রতিটি বিষয় যাচাই বাছাই করে দেখার কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। গাজায় হত্যাযজ্ঞ চলছে ইসরায়েলি বাহিনীর, পাশাপাশি যুদ্ধবিরতির প্রচেষ্টা চলেছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে তা বারবার ভেস্তে যায়। সবশেষ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরীয় গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলকে ফোন করে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতির কথা জানিয়েছেন দলটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবে সমাবেশ করেছে সাধারণ ইসরায়েলিরাও। তবে যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের দেওয়া গাজায় যুদ্ধ বন্ধের শর্ত মানতে নারাজ ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেন, হামাসের প্রস্তাবের প্রতিটি বিষয় যাচাই বাছাই করে দেখা হবে। হামাসের এই প্রতিক্রিয়ার পর রাফায় অভিযান না চালাতে ইসরায়েলকে আবারও আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনাটি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। রাফায় ইসরায়েলি অভিযানের বর্তমান পরিকল্পনাকে আমরা সমর্থন করব না। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নজিরবিহীন মানবিক বিপর্যয়ের ঘটনায় বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। চতুর্মুখী চাপের মুখেও গাজায় বর্বরতম অভিযান এখনো বন্ধ করেনি নেতানিয়াহুর দেশ। ইমতিয়াজ আহমেদ, RTV। বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম 2 ম্যাচে লিটন দাস ভালো না করতে পারলেও তার সামর্থ্যে আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তার একটি ইনিংসেই সবকিছু বদলে দিতে পারে বলে বিশ্বাস সহকারী কোচ নিক পোথাসের। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি20-র আগে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন মনোভাব প্রকাশ করেন বাংলাদেশ দলের এ কোচ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। প্রথম 2 ম্যাচ জিতে নির্ভার বাংলাদেশ। তৃতীয় ম্যাচের আগের দিন শিডিউলে ছিল ঐচ্ছিক অনুশীলন, ফলে মূল একাদশের ছিলেন না বেশিরভাগ ক্রিকেটার।
ঘাম ঝরাচ্ছেন এবারের সিরিজে স্কোয়াডে না থাকা সৌম্য সরকারও। দলে ফিরতে তার কঠোর চেষ্টা চোখে পড়ার মতো। সৌম্য আফিফরা থাকলেও অনুশীলনে ছিলেন না অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাস, তবে ছিলেন সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে। প্রতিভাবান এই ক্রিকেটার খেলতে পারছেন না তার সামর্থ্য অনুযায়ী, তবে দল মনে করে যে কোনো সময় বদলে দেওয়ার সক্ষমতা আছে তার। লিটন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, তার সবকিছুই ঠিকঠাক আছে। দারুণ এক ওয়ার্ল্ড কাপ অপেক্ষা করছে, তার শুধু একটা ইনিংস দরকার, সে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম 2 ম্যাচ সহজে জিতলেও বাংলাদেশের এই ব্যাটিং কোচের মতে জিম্বাবুয়ের ক্রিকেট শক্তিমত্তাকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে টাইগাররা নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে যে তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত হবে তাতেও কোনো দ্বিধা নেই নিক পোথাসের। আমরা এখান থেকেই সিরিজ নিশ্চিত করে যেতে চাই। জিম্বাবুয়ে বলে নয়, আমরা যে কোনো দলের বিপক্ষেই জয় পেতে চাই, আর সেটাই আমাদের লক্ষ্য থাকে। তৃতীয় টি-20 একাদশ নিয়ে কিছু জানায়নি এ কোচ, তবে খোঁজ নিয়ে জানা যায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের 2 ম্যাচ সন্ধ্যা 6টায় শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আর করতে চায় না কোনো পরীক্ষা নিরীক্ষা, আর সাগরিকায় তৃতীয় টি-20 শেষে জয়ের হাসি নিয়ে ঢাকা ফিরতে চায় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদী ভরাট করে দখল উৎসবে মেতেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে গভীরতা কমে খালে পরিণত হয়েছে একসময়ের খরস্রোতা এই নদী। দখল হয়ে যাওয়া নদী তীরে গড়ে উঠেছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্লুজামানের তথ্য ও চিত্রে বাকিটা জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের কালীগঞ্জের মধ্য দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী চিত্রা নদী। এখানেই সদরের গান্না থেকে কালীগঞ্জের মঙ্গলপৈতা বাজার পর্যন্ত প্রায় 30 কিলোমিটার নদীপথ। কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে চিত্রা নদীতে পানির গভীরতা থাকত 20 হাত পর্যন্ত। নদীর পানি দিয়ে সেচ দেয়া যেত আশপাশের ইরি খেতে। নৌকায় মালামাল পরিবহন করা হতো নদীপথ দিয়ে, আর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত এলাকার জেলেরা। কিন্তু জলবায়ু পরিবর্তন ও দখলের কারণে খরস্রোতা নদীটি এখন পরিণত হয়েছে মরা খালে। মাটি ভরাট করে বিভিন্ন অংশে গড়ে উঠেছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসল চাষও করছে স্থানীয়রা। নদীতে সব ধান চাষ করছে, গম, ভুট্টা, চাষ করছে। নদীটা নাই, নদীতে অনেক চাষবাস করে গেছে, তো আমাদের নদী আবার কামানকে তুলতে হবে। ভয়ানক অবস্থা, মনে করেন নদী, নদীতে পানি নাই, মনে করেন বয়ে গেছে পানি। চোখের সামনে স্থাপনা গড়ে উঠলেও পানি উন্নয়ন বোর্ডের কেউ এতে বাধা দেয়নি কখনো। দখলদাররা জমি জাতি সব দখল করে দিয়েছে। নদীর পানি আমরা ব্যবহার করে কৃষিকাজ পরিচালনা করতাম। এটা দিয়ে একসময় লঞ্চ স্টিমার সবই চলাচল করছে, কিন্তু এখন সেটা অনুপযোগী হয়ে গেছে। যদিও তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী দখলমুক্ত করার কথা জানালেন ইউএনও। অচিরে এই আপনার চিত্রা নদী খনন করবে, তখন যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করা হবে। একসময়ের খরস্রোতা নদীটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গরম মাথায় নিয়েই মাঠগুলোতে চলছে বোরো ধান কাটার উৎসব। আগাম বৃষ্টির খবরে আগেভাগেই ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে শ্রমিক সংকট ও মেশিনের অভাবে দ্রুত ধান কাটা নিয়ে বিপাকে চাষিরা। অন্যদিকে গত বছরের লোকসান পুষিয়ে নিতে ন্যায্য দাম পাওয়ার আশা নড়াইলের বোরো চাষিদের। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। মে মাসের শুরুতেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ভাবিয়ে তুলেছে কৃষকদের। তাই তো তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তোড়জোড় করে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এই চিত্র কালিয়াকুর উপজেলার চাপাইর ইউনিয়নের। ইতিমধ্যে এই উপজেলায় 40% ধান কাটা শেষ হয়েছে। তবে সবাই একসঙ্গে ধান কাটা শুরু করায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়া শ্রমিকের মজুরি বেশি থাকায় বিপাকে চাষিরা। স্টক ভরা ধান পাইকার হয়েছে, এখন আমরা কামলা পাই না, কামলার দাম অনেক দাম বেশি, অতিরিক্ত। সরকার আমাকে এই মেশিন দিত, তাহলে আমরা বেঁচে গেতাম। একটা কামলা 1200-1300 টাকা রোজ, আমরা কিভাবে এই ধান কাটি? আমরা তখন হতাশায় পড়ে গেছি। সেই আমরা যারা খেতে খাওয়া মানুষ, যারা আমরা কাজ করি, খেতে খামার, আমাদের কৃষি খামার করি, তাদের পোষে না। শ্রমিকের খুব কষ্ট, আসলে যারা খেতিগুলা করে এদের জন্য খুব কষ্টকর। এদিকে চাষিরা আবেদন করলে ধান কাটার মেশিন দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করতে পারলে তাদের খরচ কম হবে। সেই জন্য আমাদের একটি প্রকল্প আছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প,
যেই প্রকল্পের মাধ্যমে আমরা 50% ভর্তুকিতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দিয়ে থাকি। এখন কোনো কৃষক বা কৃষক গ্রুপ যদি আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা এটা তাদের দেওয়ার ব্যবস্থা করতে পারি। অন্যদিকে নড়াইলেও রোদ মাথায় নিয়ে দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। তবে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবি তাদের। ধানের দামটা যদি ভালো পাওয়া যায় তাহলে কিছুটা হয়তো লাভের মুখ দেখবে। এবারে এর বড় আবার ধান আসলে এবারে কোনো রোগটোগ নাই, কিন্তু আমাদের খরচ বেশি হয়েছে। জন বাদাই পাওয়া যায় না, অনেক কাজের চাপ, গরমের চাপ, এই জন্য জন বাদাই খুব কম। এদিকে চাষিরা যেন ধানের ন্যায্য মূল্য পান তার জন্য বাজার মনিটরিং সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদের ধানের দর নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং সরকার কর্তৃক একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করেছে। তো এটা আমরা সবকিছু হিসাব বিচার বিশ্লেষণ করে আমরা সরকারকে দিয়েছি এবং এর দাম নির্ধারণ করেছে। সরকার এই দামে কৃষকদের কাছ থেকে এই ধানগুলো কিনে নিয়ে যাবে। চালের বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সার ও বীজের দাম কমলে উৎপাদন খরচও অনেকটাই কমবে বলে আশা বড় চাষিদের। মৌসুম রহমান, RTV। নিম্ন আয়ের 1 কোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাড়িধারায় রয়েছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, TCBর পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে বাড়িধারা পার্কের সংলগ্ন 8 নম্বর রোডে। এইখানে কিন্তু এই এলাকা বাড়িধারা এলাকার যেসব কার্ডধারী নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের কিন্তু আজকে TCBর পণ্য দেওয়া হবে, কম দামে পণ্য দেওয়া হবে। যেসব পণ্য আজকে এখান থেকে দেওয়া হবে আমি যদি বলি যে নারকেল তেল এবং রাইসবান তেল 2 লিটার যে কোনো একটি প্রতি লিটার 100 টাকা করে নেওয়া হবে। আর মসুর ডাল 2 কেজি মসুর ডাল 60 টাকায় দেওয়া হবে এবং চাল 5 কেজি চাল 30 টাকা কেজি দরে দেওয়া হবে। অর্থাৎ বাজার মূল্যের চেয়ে কিন্তু এগুলো অনেক কম বলা যেতে পারে, কারণ এক লিটার সয়াবিন তেল কিন্তু এই মুহূর্তে বাজারে 180 টাকার কাছাকাছি এবং মসুর ডাল কিন্তু 60 টাকা কেজি দরে দেওয়া হবে। এটি কিন্তু বাজার দরে এই মুহূর্তে 120 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু বাজার বিক্রি হচ্ছে। এবং চাল যে মানে চাল দেওয়া হয় TCBর এখান থেকে সেটি কিন্তু এখান থেকে কিন্তু 30 টাকা কেজি দরে দেওয়া হচ্ছে, কিন্তু সেটি কিন্তু আমরা বাজারে যে খোঁজ নিয়ে দেখেছি যে সেটি কিন্তু প্রায় 60 টাকা কেজি দরের কাছাকাছি কিন্তু বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং এরপরই কথা বলবেন এবং শুভ উদ্বোধন করবেন এই কার্যক্রমের বাণিজ্য মন্ত্রী টিটু আহসান হক ইসলাম টিটু। এবং এই কার্যক্রম কিন্তু আজকে যে শুরু হলো এটি কিন্তু প্রায় 1 মাস ব্যাপী চলবে এবং কয়েকদিন পরপরই এখানে সপ্তাহে কয়েকদিনই কিন্তু দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সব পণ্য কিন্তু সবাই পাচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু সবাই পাবেন না। শুধুমাত্র যাদের কার্ড রয়েছে TCB থেকে যেসব লোকদের কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডধারীরা কিন্তু এই পণ্যগুলো পাবেন। এখানে যারা নিম্ন আয়ের মানুষ হয়েছেন যাদের কাছে কার্ড হচ্ছেন তারা যেটা বলছেন যে নিম্ন বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক দামে যে পণ্য এখানে দেওয়া হচ্ছে সেটি কিন্তু তাদের জন্য তাদের এই যে উচ্চ মূল্যস্ফীতির বাজারে তাদের কিছুটা হলো স্বস্তি দেবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে TCB কার্যক্রমের খবর। ধন্যবাদ আপনাকে। সকালে সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।